নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরকে বহুদিন আগে একটা নিউজ দেখিয়েছিলাম, যেটা হচ্ছে বারুদের ওপর ঘুমিয়ে আছে কলকাতা। তো সেই রকমই কিন্তু অবস্থা, যে জায়গাটা আমরা প্রমাণের চেষ্টা করছিলাম, প্রমাণের অপেক্ষায় ছিলাম যে কিভাবে আমরা সেটাকে প্রমাণ করব। তো আমাদের কাছে যে নিউজটা এসছে সেটা কিন্তু আরো মারাত্মক। যে নিউজটাতে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, আমাদের সাথে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আছেন শ্রমিক বাগচি। শ্রমিক দা, আপনি আমাকে কথায় কথায় বলছিলেন এবং আজকে সেটা আপনারা মামলা করেছেন, কি ঘটনাটা ঘটেছে? দেখুন, ঘটনাটা আমি বলি যে চলতি যে নতুন বছরের প্রথম দিন একজন অ্যারেস্ট হয়েছিল, তার নাম হচ্ছে মাধব দাস ওরফে ন্যাপা। এবার তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ তার কাছ থেকে একটা 4 লাখ টাকার ওয়েবলি স্কট একটা রিভলভার পেয়েছে এবং সেখানে পুলিশ যখন স্টেটমেন্ট পাঠায় তো লোয়ার কোর্টে, তখন সেখানে ওটার পরিষ্কার লেখা হয়েছে যে এটা বিদেশি রিভলভার এবং এটার দাম 4 লক্ষ টাকা। আর হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সে আর্মস অ্যাক্ট ছাড়া অন্য কোনো অ্যাক্ট দেয়নি, যদিও সেখানে ডিটেলস আমরা দেখতে পেয়েছি যে সে মোটা গ্যাংয়ের লোক। ঠিক আছে, এই মোটা গ্যাং নিয়ে এর আগেও অনেক বেশি সরব হয়েছিল কাশীপুর এলাকায়, এরা অত্যন্ত সক্রিয় এবং সে নিজে বলেছে যে এইরকম আরো 16-18টা বন্দুক রয়েছে কাশীপুর এলাকায়। কিন্তু পুলিশ দেখা যাচ্ছে আজকে প্রায় 20 দিন হয়ে গেছে এই কেসে অন্য কাউকে যুক্তও করেনি, আরো কারা কারা এর মধ্যে আছে সেগুলো কোনো কিছু করেনি। তখন আমরা একটা ডিসিশন নিই যে একটা বিদেশি বন্দুক সেটা কিভাবে আমাদের দেশে এলো, তাহলে একটা বন্দুককে কিভাবে আনা হলো, কিভাবে বিদেশি টাকা দিয়ে এই সমস্ত মেশিন গান কেনা হচ্ছে, সেইটা আমরা সেইটা জানার জন্য চিঠিও করেছিলাম, কিন্তু সেই চিঠি আমরা কোনো সদুত্তর পাইনি। রাজ্য সরকারের প্রত্যেকটা দফতর তারা ফেল। সেই জন্য আমরা একটা মামলা ফাইল করেছি এবং সেখানে শুধু এই মামলার পাশাপাশি এই ঘটনার পাশাপাশি আরো কিছু ঘটনা আমরা তুলে ধরেছি। রিসেন্ট বা গত 1.5 বছরে কলকাতায় এই বন্দুক নিয়ে কি কি মামলা কি কেস হয়েছে বা কিভাবে তারা ধরা পড়েছে, সেই কেসের কি স্ট্যাটাস। ইভেন আমরা আমাদের মামলায় মেন জানতে চেয়েছি যেটা, যে পশ্চিমবঙ্গের যত থানা আছে তাতে আর্মস অ্যাক্টে কত মামলা আছে, সেই মামলার প্রোগ্রেস কি, সেই মামলাতে কি কি সিজ হয়েছে, আজ পর্যন্ত কি স্ট্যাটাস আছে, সেইটা আমরা জানতে চেয়েছি। আপনাদের আমি পরিষ্কারই বলি, জয়নগর থেকে একটা বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর, প্রায় 109টা বন্দুক উদ্ধার হয়েছে এবং প্রায় 900 কেজি সেখানে বারুদ উদ্ধার হয়েছে। সেখানে যখন ইন্টারোগেট করে জয়নগর থানার পুলিশ, তারা বলে যে তারা পুরো বাড়িটাতেই তারা কাজ পুরো বাড়িটাতেই বন্দুক বানানো হতো এবং সেই বন্দুকগুলো বিভিন্ন নেতাদের কথায় পঞ্চায়েত ভোটে এবং অন্যান্য ভোটের সময় তাদেরকে সাপ্লাই করা হতো। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানেও পুলিশ শুধু আর্মস অ্যাক্টের কেস দিয়েছে। 25শে ডিসেম্বর কলকাতার বুকে গুলি চলেছে, সেখানেও শুধু আর্মস অ্যাক্টের কেস হয়েছে, অথচ সেখানে আরো অন্যান্য কেস ইনভলভ আছে, যারা ইনজিওর্ড হয়েছে এবং একজন প্রায় মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, সেই সমস্ত কোনো অ্যাক্ট নেই। আমাদের মনে হচ্ছে স্টেট ফেলিওর, সেই জন্য আমরা একটা মামলা ফাইল করেছি যে স্টেট মেশিনারি কতটা কি কাজ করেছে সেটা হাইকোর্ট খতিয়ে দেখুক। যদি মনে হয় যে স্টেট মেশিনারি ফেল, তাহলে সেন্ট্রাল যারা মেশিনারিজ রয়েছে এনআইএ তদন্ত করুক, সিবিআই তদন্ত করুক এবং বিদেশি টাকা যেভাবে আসছে সেগুলো দিয়ে যেভাবে মনিটাইজ হচ্ছে সেখানে ইডি তদন্ত করে হাইকোর্টকে রিপোর্ট দিই। এটাই। আচ্ছা, পুলিশ তদন্ত ব্যর্থ কেন? কোন কারণটার জন্য পুলিশ তদন্ত করতে চাইছে না? দেখুন, মেন তো আপনি বুঝতেই পারছেন কোন কারণ বিভিন্ন যখনই তদন্ত আসছে, কোনো না কোনো নেক্সাসে কোনো না কোনো নেতা বা কোনো না কোনো এমএলএ তাদের নাম চলে আসছে, সুতরাং সেই জায়গায় গিয়ে তারা তদন্তটা আটকে দিচ্ছে। কারণ বহু জায়গাতেই আমরা দেখেছি, আপনারাও দেখিয়েছেন খবরে, যে পঞ্চায়েত ভোটে ওপেন আর্মস ব্যবহৃত হয়েছে। আমিও মামলা করেছি, 50,000 বুথে রিগিং হয়েছে। আমার যে মামলা হয়েছে ফারাদ মালিকের মামলা, সেখানে আমি পরিষ্কার বলেছি যে বন্দুক এনে বাইরে থেকে আর্মস লোক এনে তাদেরকে ভয় দেখানো হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীও ছিল না, রাজ্য পুলিশও সেখানে ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে এই বন্দুকগুলো আসছে কি করে? আমরা জানি যে বাইরে কোনো বন্দুক একজন সাধারণ মানুষ কিনতে পারে না বা লাইসেন্স ছাড়া মানুষ ব্যবহার করতে পারে না, তাহলে এইগুলো আসছে কি করে? তার সাপ্লাই চেইন একটা নিশ্চয়ই আছে। সেই সাপ্লাই চেইনটা আমরা বারবার বলার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় বিভিন্ন অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ নীরব এবং কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও পুলিশ কিছু করছে না। সুতরাং আমাদের মনে হয়েছে যে কাউকে ধামাচাপা দেওয়ার জন্য বা কাউকে ঢেকে রাখার জন্য, বা হয়তো দেখা গেল কোনো এমন ইনভলভমেন্ট আছে, সেই ইনভলভমেন্টটা দেখিয়ে দিলে পুলিশ নিজেই অসুবিধায় পড়ে যাবে বা রাজ্য সরকারের কেউ কেটা, সেইটার জন্য পুলিশ তদন্ত করছে না, তদন্ত পিছিয়ে যাচ্ছে। সামান্য আর্মস একটা, আপনি বলুন না, একটা আর্মস থেকে গুলি হলো, কেউ মারা গেল, সেখানে শুধু আর্মস অ্যাক্ট আসে, সেখানে মার্ডার কেস নেই।
সেখানে কোনো ইনজুরি হলে সেই ইনজুরির কোনো সেকশন নেই, এবং আরো যদি সেটা দিয়ে কোনো রাহাজানি হয়, খুন হয়, ডাকাতি হয়, সেই সমস্ত কোনো সেকশন নেই, তাহলে সেই জায়গাগুলো কোথায় যাবে? ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট দানে বিরত করে রাখা হয়েছে। সেইখানে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করা হয়েছে, নির্বাচন কমিশনের এক্ষেত্রে নীরব, কারণ নির্বাচন কমিশনও ওই সময়ে হচ্ছে যে একটা দলের হয়ে কাজ করছিল। সুতরাং আমাদের মনে হচ্ছে স্টেট মেশিনারি সম্পূর্ণরূপে ফেল। সেই জন্যই আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে যারা তদন্তকারী সংস্থা তাদের দিয়ে তদন্ত করানোর কথা বলেছি মামলাতে। মানুষ তো ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে মনে হচ্ছে, যেটা যদি এই ধরনের ঘটনা যদি ঘটে আর কন্টিনিউ যদি চলতে থাকে, আগামী লোকসভা ইলেকশন আছে, তারপর বিধানসভায় তো মানুষের রক্ত গঙ্গা বইবে, কি মনে করছে? একদিকে প্রশাসনিক সহযোগিতা যেমন, তেমনি অন্যদিকে এরা শুধুমাত্র আর্মস অ্যাক্টের মামলা দিয়ে এই সমস্ত অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। দুদিন পরে তারা বেরিয়ে এসে তারা আবার এই অপরাধীর সঙ্গে জড়িত হচ্ছে, এবং এই সমস্ত অপরাধীতে জড়িত হওয়ার পরে এরা দেখা যাচ্ছে যে আরো বিপুল মাত্রা এরা ছড়িয়ে দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা যেমন বিস্তীর্ণ অঞ্চল, তেমনি এদিকে উত্তর চব্বিশ পরগনা কাশীপুর এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে এরা এই সমস্ত কারবার রমরমিয়ে চলছে, যেটা পুলিশ সবকিছু জেনেও তাদেরকে আশ্রয় দিচ্ছে, এবং শুধুমাত্র আর্মস অ্যাক্টের মামলা দিয়ে পুলিশ দায়বদ্ধতা খালাস করে দিচ্ছে। তাই জন্য আমরা সেন্ট্রাল এজেন্সির কাছে সিবিআই, ইডি এবং এনআইএ তদন্ত চেয়েছি। আপনি কি এটা মানে মামলাকারী? হ্যাঁ, আমি মামলাকারী নই, আমি অ্যাডভোকেট আছি। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনার একজন সমাজসেবক দেবাশিস মন্ডল হচ্ছে। সৌমিকদা, যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে তাহলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তো ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি। মানে আর্মস ধরা পড়ছে, পুলিশ জানে, প্রশাসন জানে, রাজনৈতিক নেতা নেত্রীরা জানে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অবশ্যই এটা তো আমি তো সেটা বারবার করে অভিযোগ করেছি, বারবার করে এটা দেখানো হয়েছে যে মানুষের কোনো নিরাপত্তা কি আদৌ আছে? কোনো নিরাপত্তা আদৌ আছে? আপনারা দেখুন, মানে সমস্ত জায়গায় যে পার্টিকুলার একটা আমি আপনাকে বলেই দিচ্ছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পঞ্চায়েত ভোটে এবং অন্যান্য ভোটে, বিধানসভা ভোটে রাজ্য সরকারকে যারা যারা ভোট দেয়নি, ভোট পরবর্তী হিংসা মামলা আজও হাইকোর্টে চলছে, এবং হাইকোর্ট সবাইকে বাড়ি ফেরাতে বলেছে, সেখানেও কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স নেই। হাইকোর্টের অর্ডারকে তারা কমপ্লিটলি ভায়োলেট করছে, এখানে এসে কন্টেম মামলা ফাইল করতে হয়েছে, সেই মামলা পেন্ডিং রয়েছে হাইকোর্টে। মানে পুলিশ এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক নেতা নেতৃত্ব, বিশেষ করে যারা রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে রয়েছেন, তাদের হয়ে দলদাসে পরিণত হয়েছে পুলিশ। কিন্তু এর থেকে মুক্তি কি? মানে কলকাতা হাইকোর্টের রায় বলছেন মানছে না, মানে তাহলে কি করবো সাধারণ মানুষ? কি করবে? মুক্তি একটাই, যে হাইকোর্টকে আরো 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 কঠোর রায় দিতে হবে। তারা আসলে ব্যাপারটা কি জানে? আপনাকে একটা কথা বলি, রাজ্য সরকারি যারা যে সমস্ত আইনজীবী, তারা আমাদের কলিগ বন্ধু, কিন্তু তারা তাদের সঙ্গে যখন আমি বাইরে আলোচনা করছি, তারা বলছে হ্যাঁ এগুলো বন্ধ হওয়া দরকার, কিন্তু তাদেরকে স্টেট মনিটরি যে রিপোর্ট পাঠাচ্ছে তাদেরকে সেই রিপোর্ট সাবমিট করতে হচ্ছে। সেই সমস্ত রিপোর্টের মধ্যে মানে 99% রিপোর্ট হচ্ছে অসত্য, কোথাও কোনো গন্ডগোল নেই। আমি আপনাকে বলছি 2000 পাতার রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে আমার মামলাতে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রতিটা বুথে গন্ডগোল হয়েছে, সেখানে স্টেট এসে হাইকোর্টে এফিডেভিট করে মিথ্যে কথা বলেছে যে কোথাও নাকি কোনো গন্ডগোল হয়নি। যদি না হয়ে থাকে তারপরে স্কুলে ভাঙচুর হলো কি করে? কেন রুল ইস্যু করতে হলো হাইকোর্টকে? অনেক কিছু ঘটনা হয়েছে, একটার সঙ্গে আরেকটা জড়িত। আমি আপনাকে এটাই বলছি যে ভোটের রাজনীতির জন্যই কিন্তু এই বারুদের স্তূপ বেশিরভাগ, তাছাড়া অন্যান্য অপরাধী। আপনারা তো জানেন এসটিবি যখন দুজনকে এখান থেকে একটা ফ্ল্যাট থেকে, মানে আগের বছর একদম প্রথমের দিকে যখন এসটিবি এসে তাদেরকে ইয়ে করেছিল, তাই ইন্টারোগেট করেছিল, তারা বলেছিল যে কলকাতা পুলিশ তাদেরকে মানে সেফটি দিয়েছে। আপনি এই কথা বলছেন, মানে গোলা বারুদ তো মানে এখানে মানে অবিরাম চলছে, এখানে মানুষের জীবনের কি দাম আছে? আজকে হাইকোর্টে 2 দিন ধরে মামলা হচ্ছে, 3 দিন ধরে মামলা হচ্ছে, শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রতিদিন ভৎসনার মুখে পড়ছে, রাজ্য সরকার ভৎসনার মুখে পড়ছে। এদের কোনো মান সম্মান আছে? যদি থাকতো এই অপরাধীদের এরা শেল্টার দেয়, এরা হচ্ছে অপরাধীদের শেল্টারও দেবে, এরা হচ্ছে অপরাধীটাকে তৈরি করবে যাতে সাধারণ মানুষের বিরুদ্ধে এদের নিজের ক্ষমতাটা কায়েম করে রাখা যায়। কারণ শাহজাহানকে আজকেও লঞ্চে দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। বাধ্য হয়ে হাইকোর্ট বলেছে তাহলে কি আমি সিবিআই তদন্ত দেব? এখনো পর্যন্ত আজকের এইটা খবর আমি আপনাকে বলছি, সেই মামলায় আমরা জানি আমাদের কলিগরা বন্ধুরা মামলা করছেন। সুতরাং আমি এইটা বলবো
যে রাজ্য সরকারের হয়ে তাবেদারি করছে পুলিশ, পুলিশের সামনে প্রার্থীকে মেরে বার করে দিয়েছে, পুলিশের সামনে বন্দুক উঁচিয়ে মানে সরকারি যারা আমলা তাদেরকে বার করে দিয়ে ভোট হয়েছে। আমি তার ভিডিও অডিও সমস্ত কিছু হাইকোর্টের কাছে জমা দিয়েছি। হাইকোর্ট থেকে স্ট্রিক্ট অর্ডারও করিয়েছি, নির্বাচন কমিশনকে দেখতে বলেছে, তারপরেও তারা নিশ্চুপ হয়ে বসে থাকে। যদিও কন্টেম্প মামলা ফাইল হয়েছে, আমি আশাবাদী ভবিষ্যতে, আমার এটা ধারণা এই মামলাটা এই জন্যই করা হয়েছে যে যত আর্মস অ্যাক্ট আজ পর্যন্ত হয়েছে মামলা, তার গাফিলতিটা হাইকোর্ট বিচার করে দেখুক এবং তারপরে সিবিআই তদন্ত করুক। তাহলে হয়তো যারা এই অপরাধগুলো করে পার পেয়ে যাচ্ছিল, হয়তো তাদের উপর একটা কষান নেমে আসবে এবং হয়তো মানুষ সিভিলাইজড ওয়েতে মানে ভালোভাবে এই রাজ্যে বেঁচে থাকতে পারবে। এইটুকু। দাদা কি মনে করছেন, মানে এই যে টোটাল বিষয়টা, এটাকে কি মনে করছেন? ইট ইজ দ্য ফেলিয়ার অফ স্টেট মেসেঞ্জার্স। আজকে অন্যান্য রাজ্যে আপনি চলে যান, আমাদের পাশের রাজ্য আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, আপনি দেখুন এখানে কিভাবে হচ্ছে। এরকম তো কোনো জায়গায় ইলেকশন আমি দেখলাম না যে একটা ইলেকশন করতে গেলে এত লোকে প্রার্থনী এত মারপিট, একটা গন্ধ। আজকের লোক পশ্চিমবাংলার লোক ভেবেছিল যে একটা সরকার, যে সরকার অপদার্থ সরকার, সেই সরকারকে ফেলে দিয়ে নতুন একটা সরকারকে তারা গঠন করেছিল। কিন্তু আমি যা উপলব্ধি পাচ্ছি, মানুষের কাছে যে শুনতে পাচ্ছি, যা চোখে দেখছি, যে মিডিয়া নিউজে দেখছি, প্রত্যেকদিন হাইকোর্টে একটা মামলাতে আমরা যখন অ্যাপিয়ার করছি দেখছি এইগুলো কি হচ্ছে। স্টেট মেসেঞ্জার্স একদম ফেলিয়ার। তারা মানে একটা পলিটিক্যাল পার্টির কাছে তারা গোলাম হয়েছে। এটা খুব মানে আমাদের রাজ্যবাসীর জন্য এটা খুব অপমানজনক জিনিস। আশা করি তাদের সুবুদ্ধি হবে, রাজ্যকে উন্নতির জায়গা তারা নিয়ে যেতে পারে। সমিতা, বিহারের মতন জায়গা শান্ত হয়ে গেছে, অবশ্যই পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? মানে আমি বিহারে মামলা করতে গেছিলাম, মানে সেখানে আমি দেখে অবাক হয়ে গেছি। আমি একজন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, বলছে কি করেছে জানেন? কোনো অর্ডার নেই, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যাদের যাদের নামে কেস আছে, ঠিক আছে, এসটিভি তাদেরকে পুরো মানে একদম সিলেক্ট করে বলছে ডাইরেক্ট তাদেরকে মানে তাদেরকে চেঞ্জ করে তাদের যাদের নামে 100টা 150টা করে কেস আছে মানে তাদেরকে ডাইরেক্ট তাদেরকে শেষ করে দিয়েছে বা তাদের একদম অপরাধটাকে বন্ধ করে দিয়েছে। এবং সেখানে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপরাধ করার আগেও মানুষ দুবার ভাবে। বিহারের মতো জায়গায় লোকে দুজন যদি মানে বাইকে করে যায়, হেলমেট পরে যায়, কেন জানেন? এখন এত স্ট্রিক্ট যে সেখানে একটা কেস হয়ে গেলে সেই হেলমেট না পরার জন্য ওখানে একদিন জেল কাটতে হয়। এখন এত স্ট্রিক্ট হয়ে গেছে বিহার। অথচ আমরা যেখানে এত এগিয়েছিলাম, স্বাধীনতার সময় বলা হতো আজকে বাংলা যা ভাবে সারা ভারতবর্ষ পরের দিন তাই ভাবে, কিন্তু আজকে বাংলা আমার মনে হচ্ছে সবার থেকে বেশি পিছিয়ে গেছে সারা ভারতবর্ষের নিরিখে। আপনি দেখুন কি অবস্থা, খুন, রাহাজানি, বন্দুক, এত মানে অবাধে বন্দুক, অবাধে মানে ক্রাইম, সমস্ত কিছু এখানে চলছে এবং তাদেরকে মদত করে যাচ্ছে রাজ্য সরকারের কিছু লোকজন। পরিষ্কার, এটা তো এটার মধ্যে এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনি দেখছেন না আজকে একটা রাজ্য সরকারের যারা মানে যারা মন্ত্রী স্থানীয় রয়েছেন, এমএলএ এমপি যারা রয়েছেন, তাদের উপরে কতগুলো করে কেস হচ্ছে। কেন্দ্রীয় গোষ্ঠী তাদের উপর কত তদন্ত করছে, যদিও তারা বলছে পলিটিক্যাল, সবকিছু কি পলিটিক্যাল? যদি তারা অন্যায় কোনো কিছু না করে থাকে তাহলে কেন এই কেসগুলো এস্টাবলিশমেন্ট হচ্ছে? কেন বারবার তাদেরকে হাইকোর্টে ছুটে এসে হাইকোর্টের কাছে আবেদন করে তাদেরকে রক্ষা কবচ নিতে হচ্ছে? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা অপরাধকে লালন পালন করে এবং অপরাধীদের সঙ্গে তারা চলতে পছন্দ করে, কারণ তারা বুঝে গেছে। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি, পঞ্চায়েত ভোটের পর এটা কিন্তু বোঝা গেছে যে যেভাবে রুলিং পার্টি পঞ্চায়েত ভোটে জিতে এসেছে, সেই জয়টা কখনোই মানে ফ্লুয়েন্সি জয় নয়, সেটা মানুষের রায় নয়, সেটাকে জোর করে করানো হয়েছে। বন্দুক গুলি দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে বুথ থেকে অন্য এজেন্টদের বার করে দিয়ে করানো হয়েছে। সুতরাং মানুষ সচেতন হোক এবং মানুষকে যাতে বাঁচার অধিকার প্রত্যেকের রয়েছে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বাঁচার অধিকার প্রত্যেকের রয়েছে। সেখানে মানুষের বাঁচার অধিকারের ওপর যখন হস্তক্ষেপ আসে, তখন আমি মনে করি রাজ্যের যে হাইয়েস্ট কোর্ট, হাইকোর্ট, সেখান থেকে অবশ্যই কঠোর নির্দেশ আসুক এবং যারা যারা এর পেছনে রয়েছে তারা সকলে মুখোশটা খুলুক এবং মানুষ শান্তি করে বাঁচতে পারুক এবং মানুষ। আপনাদেরই যারা সিনিয়র আইনজীবী তাদের মধ্যেই অনেকে বলছেন কোথায় এর থেকে আগে আরো অনেক বেশি লোক মারা যেত, মাত্র 50-60 জন মারা যাচ্ছে, তাতে আপনারা সবসময় বিরোধিতা করছেন, বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা করছেন। দেখুন তাদেরকে বলতে হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি,
ঠিক আছে, আজকে তাদের যা পরিস্থিতি, যেহেতু হাইকোর্টে এখন একটা ভোট ডিক্লেয়ার হয়েছে, তাদেরকে এখন অনেক কিছু আপোষ করে অনেক কিছু বলতে হচ্ছে। আপনাদের আমি বলি, এই সমস্ত আইনজীবীরা একটা মানে জাস্টিসের ঘর বয়কট করার জন্য আপনাকে তখন আমরা খবর করেছিলাম, কেন সেখানে আইনজীবী মহল থেকে সেখানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, রাজ্য সরকারি আইনজীবী সেখানে গুনে গুনে যারা পার্টিতে যায়, যারা পার্টির ঝান্ডা ধরে, কেন তাদেরকেই শুধু রাখা হচ্ছে? সেখানে কি কোথাও বলা আছে যে পার্টি না করলে সে সরকারি আইনজীবী হতে পারবে না? কিন্তু এখানে সেই জিনিসটাই হয়েছে। এবং যারা এই ঘটনার ইমপ্লয়েডলি প্রতিবাদ করেছিল, 600 জনকে বাদ দেওয়া হয়েছে। আমি চিঠি করেছিলাম 30 জন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে, আজ পর্যন্ত তার কোনো জবাব পাইনি। সেই করেও তারা পলিটিক্যালাইজ এমন কিছু লোককে প্যানেলে ঢুকিয়েছে যারা আবার রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম যোগাযোগই নেই। যদি পার্টিগত ব্যাপারই হয়, তাহলে অন্য পার্টির লোকজন নিয়ে তারা কেন প্যানেল করছে? এখানে অনেক ব্যাপার রয়েছে। আমি কাউকে ছোট করছি না বা কারোর মতবাদকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমরা সাদা চোখে যেটুকু দেখছি যে রাজ্যের মানে যা পরিস্থিতি, রাজ্যের মানুষের মানে বেঁচে থাকাটা প্রতি মুহূর্তে একটা আশঙ্কার জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি চেয়েছি, একজন নাগরিক হিসাবে বলতে পারেন, একজন আইনজীবী হিসাবে বলতে পারেন, রাজ্যবাসীর পাশে আমি দাঁড়াতে চেয়েছি। এবং আমি চেয়েছি যে ঘটনার সঠিক তদন্ত করে অপরাধের পেছনে যারা যারা আছে তারা গ্রেপ্তার হোক এবং রাজ্যবাসী শান্তিতে, মানে রাজ্যটার মধ্যে শান্তিতে তারা থাকুক, এইটুকুই আমার আশা করি হাইকোর্ট থেকে আমি অর্ডার করব। এখানে সব থেকে মজার বিষয় একটাই, যে আপনি বর্ষবরণের রাতে যে 1 তারিখে মাধব দাস নেপা যে ধরা পড়লো, তাকে শুধুমাত্র আর্মস অ্যাক্টের মামলা দিয়ে ছেড়ে দেওয়া হলো। তার হাতে ফরেন মেশিন পাওয়া গেছে, কিন্তু তাকে ইউপিএ কোনো সেকশন দেওয়া হয়নি। শুধুমাত্র আর্মস অ্যাক্টের নর্মাল একটা মামলা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো, এবং এফআইআরটা পর্যন্ত আননোন এফআইআর করা হলো, যাতে সে সহজে বেরিয়ে যেতে পারে। এটা পুলিশ প্রশাসনের একসঙ্গে মদতে এটা চলছে, কারণ রুলিং ডিসপেন্সেশনটা এটা চাইছে যে এই সমস্ত সমাজবিরোধীদের দিয়ে তারা ভোটে জিতে এরা দেশটাকে কন্ট্রোল করবে। তার জন্য আমরা হাইকোর্টে অর্ডার নিয়েছি। একদমই তাই। আমরা কিন্তু দর্শকের আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে পরিষ্কারভাবে বলেছিলাম যে বারুদের ওপর ঘুমিয়ে আছে কলকাতা। আজকের যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে কিন্তু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ বারুদের ওপর ঘুমিয়ে আছে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, আপনারা করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।